তাহলে বাংলা এবং বাঙালি যেখানে মাছে ভাতে বাঙালি বলা হয়, তাহলে সেই শব্দটা কি তাহলে ইতিহাসের পাতায় চলে যাবে? এই বিকাশ আর বিস্তারের মাঝের যে অংশটা, সেখানে হচ্ছে মানুষের জীবন কি করে চলবে। সমস্ত ভারতবর্ষের যত হিন্দু আছে সব একসাথে হয়ে যাও আর সবাই 3টে করে বাচ্চার জন্ম দাও, কিন্তু তার পরের ভাবনাটা কোথায়? যে হারে খরচা মানুষের বাড়ছে, সেই জায়গায় 3টে সন্তান, মানে মোহন ভাগবত কি সত্যি মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আজকের অ্যাকশন রিয়াকশানে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টাই অবশ্যই সর্বভারতীয় এবং অবশ্যই স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিকদের কথা। কারণ ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র এবং সেই স্বাধীন রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 21-এর রাইট টু লাইফে পরিষ্কার বলে রয়েছে শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং তার জীবন জীবিকা। এবং সেই জীবন জীবিকায় যখন কেউ সেখানে হস্তক্ষেপ করে, তখন কি মনে হয় না যে সংবিধান আর্টিকেল 21-এ কোথাও সেটা ভায়োলেট হচ্ছে? এবং যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় রাজনীতির একটা মেরুকরণের প্রক্রিয়া চলছে, তাতে আগামী দিনে দেশ কোন পথে যাবে এবং শেষ পরিণতি কী হবে, সেটা নিয়েও কিন্তু চিন্তিত রয়েছে দেশের মানুষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় অবশ্যই আমার সাথে থাকছেন সাংবাদিক সুচারু মিত্র, আমার সহকর্মী বন্ধু। তাকেই সরাসরি বেশ কিছু প্রশ্ন আমরা করব এবং সেই প্রশ্নের ঠিক কী উত্তর দিচ্ছেন এবং আপনাদের ঠিক কী বার্তা দিতে চাইছি আমরা, অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি। সুচারু, তোমার কাছ থেকে আমি জানতে চাইব, এই মুহূর্তে আরএসএস মানে বিশ্ব হিন্দু পরিষদের যিনি প্রধান মোহন ভাগবত, তিনি বলছেন যে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এই হিন্দুদের ঐক্যবদ্ধতা হওয়ার কারণটা কি? কারণ ভারতবর্ষ তো সার্বভৌমত্বের দেশ, এখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। এখানে হিন্দুদেরকেই কেন ঐক্যবদ্ধ হতে হবে? এবং শুধু তাই নয়, এর আমরা বহু আগে শুনেছিলাম যে একটা এমন একটা ধর্মের মানুষ, যে ধর্মের মানুষদের তাদের কটা সন্তান তারা জন্ম দেবেন, কটা দেবেন না, এ বিষয় নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু মোহন ভাগবতের মতন যে আরএসএস প্রধান, তিনি বলছেন যে 2-3টে সন্তান। তো এই যে আমাদের ভারতবর্ষের সংবিধানে সেখানে রাইট টু লাইফ আছে, মানুষের জীবন জীবিকার যে অধিকার, কোথাও কি মনে হচ্ছে না যে অরাজনৈতিক হোক বা রাজনৈতিক, কোথাও কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে? তার কারণ দেখো, বিহারে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন হয়ে গেল, এর আগের নির্বাচন পর্যন্ত বিজেপি সেখানে খুব একটা বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, কিন্তু 26-এর বিধানসভাতে প্রায় 90-এর কাছাকাছি বা তারও বেশি আসন তারা পেয়েছে। হঠাৎ করেই দেখা যাচ্ছে বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলছেন প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। বিহারের ইতিহাসে তো এরকম তো নেই। আর যদি সেই ইতিহাস ধরে যদি বাংলার পরিবর্তন হয়, তাহলে বাংলা এবং বাঙালি যেখানে মাছে ভাতে বাঙালি বলা হয়, তাহলে সেই শব্দটা কি তাহলে ইতিহাসের পাতায় চলে যাবে? প্রথমেই মোহন ভাগবতের যে প্রশ্নটা তিনি করছেন, এই হিন্দুদের ঐক্যবদ্ধ করতে হবে, এ বিষয় নিয়ে কি মানে কোন দূরের কথা ভেবে আজকে এ কথা তিনি বলছেন? দুটো বিষয় তুমি রাখলে, প্রথমে মোহন ভাগবতের বিষয়টায় আসি, তারপরে বিহারের পর্বটাতে আসছি। প্রথমে মোহন ভাগবত কি বলছেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ পরিচালক তিনি বলছেন যে 2:1 এই ফর্মুলাতে এবার হিন্দু দম্পতিদেরকে এগোতে হবে। 2:1 কি মানে 2-এর পরে আরও একটা সন্তান সন্ততির জন্য আপনাদেরকে ভাবনা চিন্তা করতে, অর্থাৎ 3টে সন্তানের কথা বলা হচ্ছে। খুব ভেরি রিসেন্ট, ষষ্ঠীদা, মাস 2-3 আগে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি উদ্বেগ প্রকাশ করেছিলেন। গোটা ভারতবর্ষে সম্প্রদায় ভিত্তিক তিনি গ্রোথকে চেক করেছেন। সেই গ্রোথ দেখতে গিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের গ্রোথ, যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, তাদের গ্রোথটা দেখেই কিন্তু অমিত শাহের মাথা ঘুরে গেছে। এবং তিনি বলছেন যে ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের গ্রোথ রেট ঠিক নেই এবং তারা বেশি সন্তান নিচ্ছে না। এক সন্তানেই অনেকে খুশি হয়ে যাচ্ছে এবং তারপরে আর তারা বংশবিস্তারের দিকে এগোচ্ছে না। সেই সূত্রটাই বোধহয় টানলেন এই মোহন ভাগবত। এবং তিনি
এই যে চিরাচরিত বা কলোকিয়াল যে সিস্টেম আমরা এতদিন ভেবে এসেছি, বিশেষ করে বাঙালিরা, দেখো বাঙালিরা এখন কিন্তু তুমি যদি বিগত লাস্ট 15-20 বছরে দেখো, প্রথম সন্তান এবং তারপর খুব জোরাজুরি হলে আর একটা সন্তান, এখন অনেকেই সিঙ্গেল মানে চাইল্ডই পছন্দ করেন। ফলে এক্ষেত্রে এই রেশিওটাকে ভাঙতে বলছেন তিনি। কেন না, ওই যে অমিত শাহ ভিত নাড়িয়েছেন, তিনি বলিয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের বিস্তার বা বিকাশ ঘটছে না। এই বিকাশ আর বিস্তারের মাঝের যে অংশটা, সেখানে হচ্ছে মানুষের জীবন কি করে চলবে। এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত তিনি নিদান দিচ্ছেন যে দম্পতিরা একেবারে নিয়ম করে নিন, কানে ঢুকিয়ে নিন যে এখন থেকে 3টে করে সন্তান লাগবে। আচ্ছা, আপনি তো সেটা বলে দিচ্ছেন, কিন্তু ভারতবর্ষের অর্থনীতির যে অবস্থা, ভারতবর্ষের সোশ্যাল স্ট্রাকচারের যে অবস্থা, ষষ্ঠীদা তোমার আমার মতো সাধারণ মধ্যবিত্তের পক্ষে একটা পরিবারে 3টে সন্তান মানুষ করার মতো সামর্থ্য আছে? আমরা তো 3টে সন্তান, বেশ দম্পতিদের বলছেন ভালো কথা, আমাদের সম্প্রদায় বাড়বে, আমরা 3টে সন্তান নিয়ে নিলাম, কিন্তু তাদের গ্রোথ রেট, তাদের এডুকেশন, তাদেরকে নিজের পায়ে দাঁড় করানো পর্যন্ত এই যে বিষয়টা, সেটা বোধহয় ভাবেননি মোহন ভাগবত। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, প্রথম থেকেই তারা বিভিন্ন ন্যারেটিভ নিয়ে চলে, এক্ষেত্রেও সেই ন্যারেটিভ খুব স্পষ্টভাবে উঠে আসছে মোহন ভাগবতের কথাতে। এবং অতীতেও এরকমভাবে তিনি বলেছেন, আবার বলেছেন এই 3টে করে সন্তান হলেই আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হব, সমস্ত ভারতবর্ষের যত হিন্দু আছে সব একসাথে হয়ে যাও আর সবাই 3টে করে বাচ্চার জন্ম দাও। কিন্তু তার পরের ভাবনাটা কোথায়? আমি তো এবারে যদি নির্মলা সীতারমণের বাজেট দেখো ষষ্ঠীদা, সেই বাজেটে কোনো জনমোহিনী সিদ্ধান্ত নেই, বিশেষ করে বাংলার জন্য। তুমি আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, বাংলার জন্য কোথায় প্রকল্প, বাংলার জন্য কোথায় ভাবনা, কোথায় মানে কেন্দ্রের তরফে কোনো ভাবনা রয়েছে? তাহলে আমি কেন ভাববো 3টে সন্তানে, যেখানে আমার সামর্থ্য নেই? যেখানে একটা সন্তানকে মানুষ করা বাবা মায়ের কাছে মানে কঠিন চ্যালেঞ্জ, আমি সেটাই বলতে চাই। তার পড়াশোনা, তাকে বড় করে তোলা একটা বাবা মায়ের কাছে কতটা কঠিন, এবং যে হারে খরচা মানুষের বাড়ছে, সেই জায়গায় 3টে সন্তান, মানে মোহন ভাগবত কি সত্যি মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন, না মানে কি বলবো, মানে ওনার মস্তিষ্ক প্রসূত যে বক্তব্য উঠে আসছে তাতে কি সত্যি কথা মানে তিনি মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন যে একটা পরিবারে 3টে সন্তান? আমরা আজ থেকে যদি 4 দশক বা 5 দশক আগে দেখি, সেই সময় হয়তো এক একটা পরিবারে 5টা-6টা ভাই বোন বা 8টা ভাই বোনও আমরা দেখেছি। কিন্তু তারপরে যেভাবে সমাজ পরিবর্তন হয়েছে এবং তার সাথে মানুষের জীবন জীবিকার যেভাবে পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে 3টে সন্তান মানুষ করা, এটা একেবারে মানে কি বলবো, মানে ভাবাই যায় না। না, উনি আসলে যে চশমায় চোখ রেখেছেন তার আতস কাছে লেখা রয়েছে হিন্দুত্ব। ফলে ওই চশমার দুটো লেন্সে উনি হিন্দুত্ব ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না। এই যে মানে সমাজে আমি যেটা বললাম, যে সোশ্যাল স্ট্রাকচার, অর্থনৈতিক পরিকাঠামো, তারা পারবে কিনা, 3টে সন্তান মানুষ করতে গেলে মাসিক বেতন কত হওয়া উচিত, কতটা ইনকাম রেশিও কতটা হওয়া উচিত, এইগুলো তিনি ভাবছেন না। তিনি হিন্দুত্বের চশমা পড়েছেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বিভিন্ন ধর্মীয় সংগঠন এই কথাগুলোকে মানেন। সবচেয়ে ষষ্ঠীতে যে কথাটা বড় কথা, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নয়। আচ্ছা, তুমি যখন বা আমি যখন ওষুধের দোকানে গিয়ে আমাদের জ্বর হলে আমরা প্যারাসিটামল বা ক্যালপল বা গ্যাস হলে র্যানট্যাকের কথা বলি, তখন কি আমরা কোনো সম্প্রদায় ধরে বলি নাকি যে একটা মুসলিমের র্যানট্যাক দিন, বা একটা হিন্দুর ক্যালপল দিন, বা একটা খ্রিস্টানের আপনি গ্যাসের ওষুধ দিন? একেবারেই নয়। ওষুধের ধর্ম, সেটা মেডিসিন খেলে কমবে। ফলে এক্ষেত্রে আবার একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং বিজেপির যে দীর্ঘদিনের ইচ্ছা, অনেক রাজনৈতিক দলই বলে থাকে হিন্দু রাষ্ট্রের যে পরিকল্পনা, সেই বাসনাটাকে সামনে রেখেই কিন্তু মোহন ভাগবতের কথা বললাম। আমি কি বললাম, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একবারও তিনি ভাবেননি। শুধু বলছেন ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হবে, 3টে করে বাচ্চা হবে, তারপর আমি তার এডুকেশন দিতে পারছি না, বাচ্চাগুলো দেখভাল করতে পারছি না, তার নার্চারিস নেই, সেই সন্তান কি সুসন্তান হবে? এই প্রশ্নের সম্মুখীন কে হবে? এবার তুমি এসো বিহারের প্রশ্ন। বিহারে না, এখানে আরো তোমাকে একটু থামিয়ে, যেহেতু হিন্দু মানে অতি হিন্দুর কথা যেছে, এ রাজ্যেও কিন্তু এই ধোঁয়াটা কিন্তু মানে ব্যাপক হারে কিন্তু তোলার চেষ্টা হচ্ছে। যে কারণ 2024 লোকসভা নির্বাচনের শাসক এবং বিরোধী, মানে বিরোধী বলতে বিজেপি এবং শাসক হচ্ছে তৃণমূল, যেখানে 50 লক্ষ ভোটের ব্যবধান ছিল। কিন্তু 21 বিধানসভা নির্বাচনে যেখানে
তৃণমূল কংগ্রেস প্রায় 215, আর সেখানে বিজেপি প্রায় 77-এর কাছাকাছি আসন পেয়েছে। কিন্তু বিজেপি যেটা দাবি করছে যে বিজেপি এই যে 77টা আসন তারা যে পেয়েছে সবটাই হিন্দু ভোট, এবং বারবার আমরা শুভেন্দু অধিকারীকে দেখি এই যে হিন্দু তত্ত্বকে সামনে নিয়ে আসা। সত্যি কি আমরা ছোটোবেলা থেকে দেখেছি, আমরা এই রমজান মাস শুরু হয়ে গেল, রমজানের পরে ঈদ আসবে, আমাদের স্কুলে অনেক বন্ধুবান্ধব ছিল, আমরা একসাথে খেলাধুলা করেছি। আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো, তো ওদের বাড়িতে হয়তো বকরি ঈদ বা এই যে ঈদ আসছে, ঈদে তাদের বাড়িতে বেশ জাঁকজমক খাওয়া দাওয়া। কোথাও তো কোনো দিন মনে হয়নি যে ওই বন্ধুটা আমার মুসলিম বন্ধু, ওর বাড়িতে গেলে যদি আমাকে অন্য কিছু খাইয়ে দেয়, এই ভাবনা তো কোনো দিন আসেনি। কিন্তু এখন একেবারে ইনসিস্ট করে দিচ্ছে, মানে এইটা এখানে তুমি খাবে না। আজকে বিজেপির এক নেতা বলছেন বিরিয়ানি তুমি খাবে না, মানে মুসলিম হোটেলে তুমি বিরিয়ানি খাবে না। এই যে কথাগুলো বলছে, এই যে হিন্দু মুসলিম, এই যে ধর্মের একটা ভেদাভেদ রাজনীতি চলছে, এটা সত্যি কি আগামী প্রজন্মের কাছে একটা বড় প্রভাব পড়বে না? কারণ আমরা যেভাবে বড় হয়েছি, আমরা 90 দশকের ছেলে মেয়ে, আমরা যে সময় বড় হয়েছি সেই সময় এইগুলো তো ছিল, এর বাড়িতে খাওয়া, ওর বাড়িতে খাওয়া। কিন্তু এখন কি সেটা কি এখন নেতারাই বলে দিচ্ছে কার বাড়িতে খাবেন, কোথায় খাবেন, মাছ খাবেন কি মাংস খাবেন কি ভেজ খাবেন? এটা কি সত্যি ভারতবর্ষে বা এই আমাদের বাংলার এই কালচারের মধ্যে আসে? না, সত্যি এটা ভাববার জিনিস। এবং আমি প্রথমেই বললাম এই ন্যারেটিভটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবারের এই ন্যারেটিভটাই কিন্তু ছিল যে ধর্মীয় বিভাজনের মাধ্যমে ভোট হবে। তুমি যে কথা বললে যে বিজেপি খুব শিওর হয়েছে 77টা আসন, কিন্তু আমি খুব এই কিনা আজকে তোমার সাথে এই অ্যাকশন রিয়াকশনে দাঁড়িয়ে খুব সন্দেহের সঙ্গে বলছি যে 77টা আসন নিয়ে বিজেপি শুরু করেছিল, এখনো কি সেই 77টা আসন রয়েছে? কমতে কমতে 60-এ এসে গেছে। আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা সেও যোগদান করে গেলেন বিজেপি চলে গেল, কাশিয়াংয়ের বিধায়ক। ফলে এই হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি। এবং যে দুটো জিনিস নিয়ে বিজেপি সবচেয়ে বেশি লাফিয়েছিল, হয়তো এখন অনেকে আমাদের দুজনের কথা শুনলে অ্যাকশন রিয়াকশনের তলায় কমেন্টে ভরিয়ে দেবেন, কিন্তু সেদিন আমরা আবার অ্যাকশন রিয়াকশন করব। দুটো কথা তোমায় বলি। একটা হচ্ছে এসআইআর। এই এসআইআর নিয়ে বিজেপি প্রথম থেকে একটা লাফাতে শুরু করলো বিহার মডেলের সাফল্য থেকে। আমরা প্রথম থেকে বলছি এটা বিহার নয়, এটা বাংলা। এসআইআরটা এখনই কেন, এই প্রশ্ন মানুষ কিন্তু তুলতে শুরু করেছেন। 1 বছর ধরে করা যেত। বাংলায় যখন নির্বাচন তার 2 মাস আগেই এসআইআর করতে হবে। এসআইআরে 1.5 কোটি মানুষ বাদ পড়বেন, 1.5 কোটি মানুষ বাদ পড়বেন, 1 কোটি, কে বলছে 70 লাখ, কে বলছে এবারেই পরিবর্তন হবে। আসলে দেখা গেল সবচেয়ে বেশি বাদ পড়লেন এই যাদেরকে নিয়ে বিস্তার ঘটানোর কথা বলছেন, সেই হিন্দু সমাজেরই প্রতিনিধিরা সবচেয়ে বেশি বাদ পড়লেন। তুমি মতুয়াগড়ে চলে যাও, 13.5 লক্ষর ওপর বাদ পড়েছে। তুমি মুর্শিদাবাদ মালদা সীমান্তবর্তী অঞ্চলে চলে যাও, সেখানেও একই অবস্থা, প্রচুর মানুষ বাদ পড়েছেন। যে বিশেষ সম্প্রদায়টার কথা ভাবা হচ্ছিল তাদের অনেকেই কিন্তু কার্ড দেখিয়ে দিয়েছেন, বা সচিত্র পরিচয়পত্র বা অন্যান্য যা যা ইনিশিয়াল ডকুমেন্ট 11খানার মধ্যে যে কোনো একটা থাকতে হচ্ছিল সেগুলো কিন্তু রয়েছে। ফলে এটা বিজেপির কাছে বুমেরাং হলো। দ্বিতীয় যে বিষয়, যে ধর্ম, এই বিভাজনটা পশ্চিমবঙ্গে চলবে না, এই ফ্যাক্টরটা এর আগেও মানুষ প্রমাণ করে দিয়েছে। এবং অত্যন্ত সন্দেহ নিয়ে নয়, অত্যন্ত নিশ্চয়তার সাথে বলছি, এবারের এই নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন হবে। ভয়ঙ্কর নির্বাচন মানে মারামারির কথা আমি বলছি না, এবারের নির্বাচন ভয়ঙ্করভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস মানে জয়ের দোরগড়ায়, এবং আবার তৃণমূল কংগ্রেস সরকার গড়ার জায়গায় চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি আসছে। 200-রও বেশি আসন পাবে, 50-এর নিচে নেমে যেতে পারে ভারতীয় জনতা পার্টি, এই দুটো কারণে, এসআইআর আর ধর্মীয় বিভাজন। এবং এবারে বিহারেরটাতে আসতে দাও, যে মাছ মাংস ওপেন ফোরামে বিক্রি বন্ধ হয়ে গেল। আচ্ছা ষষ্ঠীদা, কে কি খাবে সেটা তো তার রুচিতে। যে নিরামিষভোজী নিশ্চয়ই সে সেদিকে তাকাবে না, বা সে সেটা কিনবে না, ভেজিটেবল কিনবে না। তাহলে মানে যে আবার ভেজিটেবল পছন্দ করে না সে ওই দিকে যাবে। কারোর রুচি, কারোর পছন্দটা কি আমি আমার ন্যারেটিভের মাধ্যমে সেট করে দিতে পারি? সেটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। আমাদের কলকাতাতেও কয়েকদিন একটি বিখ্যাত বারে একটি ঘটনা ঘটেছিল। আচ্ছা, যিনি খেতে গিয়েছিলেন তাকে অন্য একটি মাংস দিয়ে দেওয়া হয়েছিল। যিনি খেতে গিয়েছিলেন তিনি কি জানতেন না ওই পাবে কি কি পাওয়া যায়? সব রকমই পাওয়া যায়। তাহলে আমি ওখানে যেতাম না, আমি অন্য কোথাও যেতাম। তাহলে আমার রুচি, আমার পছন্দ, এই প্লেসটা আমি নিজে নির্ধারিত করব। কোনো রাজনৈতিক দল, কোনো সংশ্লিষ্ট রাজ্যের সরকার, তারা কি করে এটা নোটিফিকেশন দিয়ে বলতে পারে যে প্রকাশ্যে মানে
তুমি সব কিছু এই সমস্ত বিক্রি করা বন্ধ করে দেবে, এটা কি সম্ভব? বাঙালি সবসময় একটা মাছে ভাতে বাঙালি। এবং তুমি যদি মানে রসিকতার মধ্যে যাও বা খাদ্য রসের দিকে যাও, স্বামী বিবেকানন্দ কিন্তু খেতে খুব ভালোবাসতেন। ষষ্ঠীদা, স্বামী বিবেকানন্দ কি ভেজিটেরিয়ান ছিলেন? সব কিছু খেতে পছন্দ করতেন উনি, সব কিছু পছন্দ করতেন উনি, তো মানবতার কথা বলেছেন। দেখো সুচরি, এখানে আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তার মায়ের হাতে খেতে ভালোবাসতেন। একটু তার রেসিপির তালিকাটাতে দেখো, বা কি তার খাদ্য তালিকায় দেখো তো, যে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক কী কী খেতে পছন্দ করতেন। তাহলে তুমি জোর করে কাউকে মানে প্রভাব খাটাতে পারো না যে তুমি যে ধরনের খাবার খাচ্ছ সেগুলো খাওয়া যাবে না, তোমাকে পুরোটাই নিরামিষে কনভার্ট করতে হবে। সেটা সম্ভবপর না, সেটা সম্ভব। কারোর মনে যদি ইচ্ছে হয় সেটা অন্য কথা। আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম আগামী যে কদিন আমি বাঁচবো আমি আর ননভেজ খাবো না, ভেজ খাবো, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তুমি একটা রাজ্যের, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি সরকারে এসেই তুমি তোমার ঝুলি থেকে বিড়ালটা বার করে ফেললে, আবার তোমার সেই ন্যারেটিভ তৈরি হয়ে গেল। এবং তুমি কি বললে যে এখানে যা যা আছে, বাইরে যা মাছ ফাছ মাংস যা পাওয়া যায়, কোনো কিছু ওপেন দোকান এখানে চলবে না, টোটাল বন্ধ। কেন রে বাবা? এখানে একটা কিন্তু আশঙ্কা মেঘ তৈরি হচ্ছে, যেহেতু এই যেটা বলছিলাম যে বিহারে বিজেপির আসন সংখ্যাটা বেড়ে যাওয়া, এবং নীতিশ কুমার যেহেতু দিল্লির একটা চেয়ারের মধ্যে, মানে একটা চেয়ারের একটা পায়া, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বসে আছেন, কারণ একদিকে হচ্ছে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডু। তো এক্ষেত্রে দুটো পায়া রয়েছে। কিন্তু নীতিশ কুমার আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, কালকে যদি বাংলায় পরিবর্তন হয়, আমি ধরে নিচ্ছি, মানে আমরা যেহেতু আলোচনা করছি, যদি ধরেই নিই যে বাংলায় পরিবর্তন হলো, কিন্তু বাংলায় পরিবর্তন হওয়ার পরে আজকে নীতিশ কুমার যে সিদ্ধান্তটা নিল বা যে ঝুলি থেকে বেড়ালটা বার করলো, সেই বেড়ালের কার্ডটা যদি বাংলাতেও যদি পরিবর্তনের ওই কার্ডটা যদি বেরিয়ে পড়ে, তাহলে বাংলার যে বাঙালি, কারণ আজকে বাঙালি খেদাও যে চলছে সারা ভারতবর্ষ জুড়ে, এবং বাংলা ভাষার ওপরে যেভাবে একের পর এক মানে আঘাত আসছে, বাঙালির ওপরে আঘাত আসছে, আগামী দিনে তো বাংলা ভাষা বা বাঙালিকে তো খুঁজেই পাওয়া যাবে না। এবং শুধু তাই নয়, দেখো নীতিশ কুমার সে হয়তো একটা চিন্তাভাবনা করে এটা করতে পারে, কিন্তু নীতিশ কুমারের এটাও পাশাপাশি ভাবা উচিত, যেহেতু আলোচনা করছি যে যে মাছ বিক্রি করছে, আমি নয় মাছটা কিনতে গেলাম, আমি মাছটা নয় ওইখান থেকে কিনলাম না, আমি বাজার থেকে গিয়েই কিনে নিলাম, কিন্তু যে পরিবারটা ওই রাস্তায় বা ফুটপাতে মাছটা বিক্রি করতো, সেই পরিবারটা তাহলে কোথায় যাবে? কারণ তার তো বাজারে দোকান নেই। কারণ তোমার বা আমার উল্টো দিকে আমার যারা সাংবাদিক, চিত্র সাংবাদিক বন্ধুরা রয়েছে, প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর মাছওয়ালা বা মাংসওয়ালারা বসে, যারা হয়তো মোড়ের মাথায় বসলো, সকালবেলা তুমি বা আমি বেরিয়ে গিয়ে মাছটা কিনলাম। কিন্তু যদি এই কালচারটা যদি আবার মানে বিহারের হাত ধরে যদি বাংলায় ঢুকে যায়, তাহলে বাংলায় তাহলে কি পরিস্থিতি হতে পারে? কারণ এখানে বারবার হিন্দু 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 যেভাবে মানে সকালবেলা সেই রেডিও চালিয়ে দেয় রাতে বন্ধ করার মতন, সেটা যদি চলতে থাকে, তাহলে যে কোনো সময় বাংলায় পরিবর্তন হলে কিন্তু একই ছবি কি দেখা যাবে? তোমার কি মনে মানে তোমার মনে হয় কি এইরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে? না, এইরকম পরিস্থিতি তৈরি হবে না। আর যদিও তৈরি হয়, বাংলার মানুষ অনেক রিয়াক্টিভ, তারা তাদের নিজস্ব রুচিতে কারোর নির্দেশ, তারা কারোর হস্তক্ষেপ তারা মেনে নেবে না। দেখো, আমি আবার বলছি, আমি কি খাবো, আমি কি পরবো, এটা আমার সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। তুমি রাজ্যেরই একটা প্রেক্ষাপটের উদাহরণ দিই আমি। রাজ্যের মৎস্যমন্ত্রী ছিলেন একটা সময় কিরণময় নন্দ, অথচ তিনি নিজে মাছ খেতেন না, তাই তো? তাহলে সেটা তার রুচি। তিনি মৎস্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, তার সামনে দিয়ে এত বড় বড় ইলিশ মাছ বিভিন্ন তিনি তার আত্মীয় স্বজনদেরকে দিয়েছেন। রাজ্যের মৎস্য দপ্তরের কীরকম বিক্রি বাট্টা বা কীরকম চলছে দপ্তর, বিধানসভায় তিনি বাজেটে পেশ করেছেন তার দপ্তরের কি খতিয়ান, কিন্তু কখনো তিনি মাছ ছোননি। এটা তার রুচি, তুমি ছোবে কি না ছোবে সেটা তার রুচি। কিন্তু আমি কি কখনো কাউকে প্রভাব করতে পারি যে তুমি পদ্মার ইলিশটা খেও না, বা তুমি ওই মাছটা খেও না, বা তুমি খেয়েই না, এটা কি আমি বলতে পারি? আমার মনে হয় না। তাতে বাঙালি জেগে উঠবে, এবং বাংলাতে অনেক অরাজনৈতিক সংগঠন আছে, বাংলা পক্ষের মতো অনেক সংগঠন আছে, তারা কিন্তু গর্জে উঠবে এবং ছেড়ে কথা বলবে না। কিন্তু আমি আবার বলছি, সেই পরিস্থিতির ধারে কাছেও
বাংলা যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আগামী কয়েক দশকেও সেই সম্ভাবনা নেই। আমি বারবার আগেও বলেছি, বিহারের জিওগ্রাফির সাথে বাংলার জিওগ্রাফির মিলবে না, বিহারের ট্যাকটিক্যাল পলিটিক্সের সঙ্গে বাংলার পলিটিক্স মিলবে না, বিহারে যে স্ট্র্যাটেজিতে বিজেপি বাজিমাত করেছে সেটা এখানে কোনো দিন ইমপ্লিমেন্ট করা যাবে না, ভুল হয়ে যাচ্ছে। এবং বারবার বাইরের রাজ্যের নেতাদেরকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করে এনে যে সেন্টিমেন্ট বাংলা বাঙালির বোঝার চেষ্টা করছে, আবারও সেটা মানে পণ্ডশ্রম ছাড়া কিছু হবে না। তোমার কৈলাস বিজয়বর্গীর কথা নিশ্চয়ই মনে আছে। তা কৈলাস বিজয়বর্গী যখন এসেছিলেন বাংলায়, তিনি বলেছিলেন যে ইসবার মোদি সরকার বা ইসবার বাংলায় পরিবর্তন ঘটবেই। কিন্তু কি ঘটেছিল সেদিন? ফলাফল বেরোনোর কয়েকদিনের মধ্যেই রাজ্য ছাড়লেন কৈলাস বিজয়বর্গী, চলে গেলেন অন্যত্র। কিন্তু তিনি আর এই বাংলার মাটিতে পা রেখে সদর্পে আর বলতে পারলেন না। বাংলার রাজনীতির অঙ্গনটাই এরকম। এই বাংলাতে 27 বছর কংগ্রেস রাজত্ব করেছে, 34 বছর বামেরা রাজত্ব করেছে, 15 বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস, পরেরটাতে আমি আগেই বলে দিয়েছি। ফলে এক্ষেত্রে এই যে ন্যারেটিভ, এটা আগে সবার আগে আরএসএসকে ভাবতে হবে। আমার কি রাজ্যে, আমাদের রাজ্যে সেই কর্মসংস্থান আছে? কেন্দ্রের তরফে এমন কিছু অ্যালটমেন্ট করা গেছে যে বিরাট টাকা ভর্তুকি বা বিরাট টাকা কিছু, যা দিয়ে 3টে সন্তানকে মানুষ করা যাবে? আমি বলছি ঐক্যবদ্ধ হিন্দু, আমি বলছি বিস্তার বাড়াও, বিস্তার বাড়ালে আমাদের আসল লক্ষ্য সম্পন্ন হবে। কিন্তু মোহন ভাগবত আসলে হয় কি, এরা ওই মানে একটা জোনে পেনেট্রেট করে, তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সরসঙ্গ চালকের জায়গায় বসে আছে, তো এরা বাস্তবের মাটিটা দেখছে না। মেদিনীপুর, পিংলা বা বাঁকুড়া বা পুরুলিয়া চলে যাও, বাস্তবের মাটিতে এরা দেখছে না যে কিভাবে এরা দিন কাটাচ্ছে। 3টে সন্তান, 4ডিখানি কথা নাকি? অবশ্যই আমরা এই আলোচনা এখানেই শেষ করব, কারণ ঘড়ির কাঁটা বলছে আর সময় নেই। তবে আবারও যেতে যেতে বলে যাই, সুচারু যে কথা বলল এবং সেই কথায় সুর রেখেই বলি, ভারতবর্ষের সংবিধানে একেবারে আবারও বলছি, কারণ আইনে দ্বারাই আমরা পরিচালিত, বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। এবং বিচার ব্যবস্থা এবং সংবিধান এ কথাই বলে যে সংবিধানে সকলের সমান অধিকার রয়েছে। খাওয়া, পড়া, বেঁচে থাকা প্রতিটা ক্ষেত্রেই সংবিধান অধিকার দিয়েছে। তাই আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কি বললেন আর তিনি কি বললেন না, বিহারে মাছ বিক্রি হবে কি হবে না, সেটা নিয়ে অবশ্যই মানুষ তার বিচার করবে। তবে এখানেই আমরা শেষ করছি। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানান এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।